আমার ইউটিউবের ক্লাস 12-এর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি আলোচনা করব ক্লাস 12-এর দর্শনের সাজেশন সম্পর্কে। দেখো, তোমাদের সামনেই দর্শনের টেস্ট পরীক্ষা আসছে, তাই দর্শনের ভীষণ গুরুত্বপূর্ণ কিছু সাজেশন তোমাদের কাছে নিয়ে এসেছি, যেগুলো তোমাদের টেস্টে আসবে। দেখো, 8 নম্বরের 5টা প্রশ্ন করতে হয়, 5 40 নম্বরে বড় প্রশ্ন আসে। একের দাগের কি থাকে, একের দাগে যে প্রশ্ন থাকে তার সঙ্গে লজিক থাকে, মানে বাক্য থাকে, তাকে বচন করতে হয় কিংবা পদের ব্যাপক ব্যাপক নির্ণয় করতে হয়। আমরা দেখে নেবো সেরকম কিছু প্রশ্ন। দেখো, তোমাদের আমি 3টি প্রশ্ন দিয়েছি, এইগুলোর 3টে প্রশ্ন করলে একটা শিওর আসবেই। দেখে নাও, 1 নাম্বার, সাপেক্ষ বচন কাকে বলে? সাপেক্ষ বচন কয় প্রকার ও কি কি? উদাহরণ সহ সাপেক্ষ ও নিরপেক্ষ বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ। এর সঙ্গে আর একটা আছে, বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য লেখো। তাহলে 1 1 4 2 এই হচ্ছে প্রশ্নের প্যাটার্নটা। 8 নাম্বারের প্রশ্ন, 8টে কিন্তু 8ই পাওয়া যাবে, একটু যদি গুছিয়ে লেখো। এর অপশন প্রশ্ন আর একটা দিয়েছি, বচন আর বাক্যের মধ্যে পার্থক্য লেখো, বচনের সংযোজকের ভূমিকা বা কাজ লেখো। এই প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে দুটো প্রশ্ন হলো। নেক্সট, বচন কাকে বলে? এ ই আয় বচনে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য তা আলোচনা করো। 2 যুক্ত 6 8। তারপরে দিয়েছি বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো, বা গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ আলোচনা করো। এইরকম প্রশ্ন, এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রূপে দিতে পারে। তাহলে এই কটা প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলোর মধ্যেই তোমাদের ফাইনালে এই প্রশ্ন আসবে, টেস্টে তো আসবেই। তাই আমার তোমাদেরকে সাজেশন, এই প্রশ্নগুলো যেন এখন থেকেই একটা বাদ দেবে না, সব প্রশ্নের উত্তরগুলো এখনই রেডি করে রেখে দাও একদম ফাইনালের জন্য। নেক্সট দেখো, এই বড় প্রশ্নের সঙ্গে আমার লজিক যেটা করতে হয়, মানে গুণ পরিমাণ অথবা পদের ব্যাপ্য অব্যাপ্য যেরকম করতে হয় সেরকম আমি কিছু তোমাদের এই বচনের গুণ পরিমাণ বা পদের ব্যাপ্য অব্যাপ্য নির্ণয় করতে দিয়েছি, যা তোমাদের পরীক্ষায় আসতে পারে। যে সাজেশনগুলো আমি গতবার দিয়েছিলাম পরীক্ষাতে, ওই একদম লজিকগুলো তো পরীক্ষায় আসার কথা নয়, কিন্তু লজিকগুলোও সব পরীক্ষায় চলে এসেছে, তোমরা দেখে নেবে। তা এই বছরের প্রশ্ন আমি তোমাদের জন্য করেছি। দেখো, আমার আশা যে এখান থেকে আসার সম্ভাবনা আছে। ফাইনালে আর কিছু সংযোজন করে দেবো, তোমাদের টেস্টের জন্য কিছু দিয়েছি, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো, 1 নাম্বার দিয়েছি, কাঁচা আম সাধারণত টক হয়, শিশুরা ছাড়া আর কেউ সরল নয়, কেবলমাত্র পরিশ্রমীরাই সফল হয়, বৃত্তাকার বর্গক্ষেত্র নেই, অসৎ ব্যক্তিরা কদাচিৎ সুখী হয়, প্রত্যেক কবি দার্শনিক হন, কেবলমাত্র সাধুরাই সৎ ব্যক্তি, সব সাধু ধার্মিক নয়, সৎ ব্যক্তিরা সর্বদা সুখী হয় না, বৃত্ত কখনো ত্রিভুজ হয় না, সাদা হাতি আছে, একজন মানুষ কখনোই দেবতা হতে পারেন না, রাজনীতিবিদরা কদাচিৎ সৎ নন, নিরামিষাশী বাঘ নেই, কেবলমাত্র দার্শনিকেরাই সুখী, কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল, কেউই কাজটি করতে পারেনি, জনপ্রিয় প্রচারক সর্বদা দক্ষ যুক্তিবিদ হয় না, কেবলমাত্র ছাত্ররাই বৃত্তির জন্য আবেদন করতে পারে, যে কেউ এই কাজ করতে পারে, অমেরুদণ্ডী প্রাণীরা স্তন্যপায়ী হতে পারে না, সব আবেদনকারী সত্যনিষ্ঠ নয়, যারা সাধু তারা গির্জায় যায়, দার্শনিকরা কখনোই সুখী নয়, বিনয় ছাড়া সৎ কাজ হয় না, কিছু প্রভাবশালী ব্যক্তি অসাধু, কোন মা তার সন্তানকে ভালোবাসে না, দার্শনিকেরা বিজ্ঞানী হলেও হতে পারেন। এই কটা দিয়েছি, ভালোভাবে প্র্যাকটিস করো। এই কটা বিভিন্ন রকমের উদাহরণ আমি এর মধ্যে দিয়েছি, এই কটা ভালোভাবে প্র্যাকটিস করো, যে কোনো বচন চলে এলে তোমরা নিজেরাই করে ফেলতে পারবে। তাহলে এই কটা যেন ভালোভাবে প্র্যাকটিস করো, এই কটা খুব সাজেশনের মধ্যে, সাজেস্টিভ বচন। বেশ, এরপরে চলে যাবো বিয়ের দাগের। একটা 8 নাম্বার গেল, এবার দ্বিতীয় 8 নাম্বার বিয়ের দাগের। দেখো, অমাধ্যম অনুমান কয় প্রকার ও কি কি, বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি লেখো। মানে এ ই আয় বচনের বিবর্তন একদম দৃষ্টান্ত সহকারে তোমাকে লিখতে হবে বিবর্তনের নিয়মগুলি। বা ওর সঙ্গে আর একটা প্রশ্ন, গুণ ও পরিমাণ অনুসারে বিবর্তনের নিয়ম দুটি লেখো। ওই একটা প্রশ্ন করলেই এইটাও হয়ে যাচ্ছে।
এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এই প্রশ্নটা অবশ্যই করে রাখবে। তারপরে দেখো অথবা দিয়ে আছে আবর্তনের নিয়মগুলি লেখো। এ বচনের সরলাবর্তন সম্ভব কি? এ বচনের সরলাবর্তন সম্ভব নয় কেন? 2 করে আসতে পারে, 3 করেও আসতে পারে এই প্রশ্নটা। তাহলে এই বছর যেটা তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এ বচনের সরল আবর্তন সম্ভব কি? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। এই একটা প্রশ্ন খুব সুন্দর করে করবে। এ বচনের সরল আবর্তন সম্ভব নয় সাধারণত, কিন্তু 3টি ক্ষেত্রে সম্ভব। সেই 3টি ক্ষেত্র তোমরা গুছিয়ে লিখবে, তাহলেই হয়ে যাবে। বেশ, এরপরে দেওয়া হয়েছে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য আলোচনা করো। বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে মাত্র 3টে প্রশ্ন দিয়েছি, একটা শিওর আসবেই। সুতরাং এই 3টে প্রশ্ন বাদ দেবে না। এই 3টে প্রশ্নের মধ্যেই ফাইনাল আসবে, সুতরাং বাদ দেওয়ার জায়গায় নাই। এই প্রশ্ন 3টে এখন থেকেই উত্তরগুলো গুছিয়ে নিজেরা তৈরি করে ফেলো এবং মুখস্থ করে ফেলো। তোমাদের স্যারেরা যে সমস্ত উত্তর লিখিয়ে দিয়েছেন সেইগুলো সুন্দর করে ঝরঝর করে মুখস্থ করে ফেলো। বেশ, এরপরে দেখো তোমরা যদি এই বড় প্রশ্নটা না করতে চাও তাহলে এর সঙ্গে দেখা যাবে তোমাদের আসে আবর্তন করো অথবা বিবর্তন করো, বা আসতে পারে আবর্তনের বিবর্তন করো, বা আসতে পারে বিবর্তনের আবর্তন করো, বা আসতে পারে বিবর্তন ও আবর্তন করো, বা আসতে পারে আবর্তন ও বিবর্তন করো। বিভিন্নভাবে 6টা পদ্ধতিতে এটা ঘুরে ফিরে আসে। আমি প্রত্যেকটা পদ্ধতি খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদেরকে আলোচনা করে দিয়েছি, শিখিয়ে দিয়েছি। তোমরা বলতে পারবে না যে স্যার এই জায়গাটা বুঝতে পারছি না। আমি খুব সরল উদাহরণের সাহায্যে তোমাদের একটা কয়েকটা ভিডিও করেছি, প্রত্যেকটা একটা একটা করে ভিডিও করে তোমাদেরকে কিন্তু দিয়েছি। তোমরা যারা দেখেছো তারা নিঃসন্দেহে জানো যে এগুলো খুব মানে তারা একদম সহজেই শিখে গিয়েছো। তাই আমি বলবো তোমরা যাদের অসুবিধা আছে, যাদের অসুবিধা নাই তাদের আগের ভিডিও দেখার দরকার নাই। যাদের অসুবিধা আছে তারা ওই আবর্তনের বিবর্তন, বিবর্তনের আবর্তন ওইগুলো একবার দেখে নিও যদি সম্ভব হয়, হাতে যদি টাইম থাকে। বেশ, দেখো কয়েকটা উদাহরণ দিয়েছি, ওইগুলো করবে। মানুষ সাধারণত দয়ালু হয়, সাদা বাঘ আছে, সব ভালো যার শেষ ভালো তার, চকচক করে এমন সকল বস্তু সোনা নয়, টিনের তৈরি এমন কিছু নেই যা সস্তা নয়, মানুষ মাত্রই পরিশ্রমী নয়, সব বিজ্ঞানীরা সৎ নন, লাল সাদা নয়, সৈনিকরা অবশ্যই দেশপ্রেমিক, খুব অল্প সংখ্যক মানুষই স্বার্থপর নয়, অমানুষ কবি নেই, প্রত্যেক মানুষ মরণশীল, প্রত্যেক ছাত্রই নাটকে অংশগ্রহণ করতে পারবে না, দয়ালু চিকিৎসক আছেন, কোনো কিছুই যুগপৎ উত্তেজক ও নিরাপদ নয়, পি কেবলমাত্র এস হতে পারে, কদাচিৎ চিকিৎসকেরা আবেগপ্রবণ, বেশিরভাগ লোক কুসংস্কারাচ্ছন্ন। দেখো এইগুলো দিয়েছি, এইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। প্রথমে বাক্যটাকে বচন করবে, আবর্তনে বিবর্তন করবে বা বিবর্তন আবর্তন করবে, সব রকম একবার করে রেখে দেবে এইগুলো। বেশ, তারপরে সি এর দাগে চলে যাব 8 নাম্বার, ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে বৈধতা বিচার করতে দেওয়া হয় দুটো, এর সঙ্গে যে টিকাটা দেওয়া হয়, কয়েকটা টিকা দিয়েছি দেখে নাও। অবৈধ পক্ষ দোষ, অবৈধ সাধ্য দোষ, চতুষ্পদী দোষ, 2টি নাবাচক যুক্তিবাক্যের দোষ, 2টি বিশেষ যুক্তিবাক্যের দোষ। এই যে 4-5টা দোষ আছে, এই দোষের মধ্যে একটা শিওর আসবে 4। আর ফাইনালের জন্য বলছি, এই এই কটা থেকেই তোমাদের টেস্টে কিন্তু দুটোই চলে আসতে পারে। ফাইনালের জন্য আর কিছু অ্যাড করা হয়েছে যেগুলো উপপাদ্য বলা হয়। 2টি যুক্তিবাক্য বিশেষ হলে সিদ্ধান্ত পাওয়া যায় না, আলোচনা করো, টিকা লিখতে বলেছে। একটি ন্যায় অনুমানে প্রধান আশ্রয় বাক্য বিশেষ হলে এবং অপ্রধান আশ্রয় বাক্য নঙ্গর্থক হলে তা থেকে কোনো বৈধ সিদ্ধান্ত হয় না। নেক্সট, দ্বিতীয় সংস্থানের বৈধ ন্যায়ের একটি আশ্রয় বাক্য অবশ্যই নঙ্গর্থক হবে। নেক্সট, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি বা সংস্থান সম্পর্কে লেখো। নেক্সট, এ বচন কেবলমাত্র প্রথম সংস্থানেই সিদ্ধান্ত হতে পারে। নেক্সট, নিরপেক্ষ ন্যায় পক্ষ সাধ্য হেতুর কাজ লেখো। নেক্সট, ন্যায় অনুমানে হেতুর পদের ভূমিকা আলোচনা করো। এর বাইরে টিকা আসবে না, এই কথাই ফাইনাল সাজেশন। ফাইনালে এর মধ্যে থেকেই আসবে, টেস্টে তো আসবেই, কোনো কথাই নাই। তাই ভালো করে এইগুলো অবশ্যই রেডি করে রাখো। এর সঙ্গে যদি তোমরা টিকা না করো তাহলে তো ভালোই, তাহলে তোমাদেরকে বৈধতা বিচার শিখতে হবে। আমি যথারীতি বৈধতা বিচার একদম খুঁটিয়ে খুঁটিয়ে যথাসম্ভব সহজ সরলভাবে তোমাদের বৈধতা বিচার আমি শিখিয়ে দিয়েছি।
সেখানে একবার দেখতে পারো যাদের অসুবিধা আছে। আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, সেই উদাহরণগুলো নিজেরা নাও, খাতায় প্র্যাকটিস করো। সে কাপুরুষ কেননা সে মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীরা সর্বদাই কাপুরুষ। কেবলমাত্র সত্যবাদী ব্যক্তিরাই সৎ এবং সকল সত্যবাদী ব্যক্তি হন শ্রদ্ধেয়। সুতরাং সকল শ্রদ্ধেয় ব্যক্তি হন সৎ। নেক্সট, তিনি জ্ঞানী নন কারণ তিনি সুবক্তা নন। একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই সুবক্তা হন। নেক্সট, সব চকচকে বস্তু সোনা নয়, হিরে সোনা নয়, সুতরাং হিরে চকচক করে না। নেক্সট, কোনো কবি অমর নয় যেহেতু যে কোনো মানুষ কবি এবং মানুষ অমর নয়। নেক্সট, অনেক সরকারি অফিসারই অধ্যাপক কেননা তারা এমএ পাস, আর সকল অধ্যাপকই এমএ পাস। নেক্সট, যেহেতু কোনো জ্ঞানী নয় সুখী এবং সব নির্বোধ হয় সুখী, সেহেতু সব নির্বোধ নয় জ্ঞানী। নেক্সট, এই ন্যায়টি অবশ্যই বৈধ কেননা সকল বৈধ ন্যায়ের মতো এতেও 3টি পদ আছে, 3 পদ বিশিষ্ট। নেক্সট, সব সফল ব্যক্তি পরিশ্রমী, সুতরাং সব ছাত্র সফল নয় যেহেতু সব ছাত্র পরিশ্রমী নয়। কেমন ঘুরিয়ে ফিরিয়ে বাক্যগুলো দিয়েছে। নেক্সট, কলকাতা ভারতের অন্তর্গত, দুবাই ভারতের অন্তর্গত নয়, সুতরাং দুবাই কলকাতার অন্তর্গত নয়। নেক্সট, কোনো মাছ পাখি নয় কারণ মাছেরা সরীসৃপ নয় এবং কোনো সরীসৃপ পাখি নয়। তাহলে দেখো এটা কিন্তু চলেছিল 2023-এ, তাই তোমরা এইগুলো বাদ দেবে না, খুব সুন্দরভাবে ভালোভাবে প্র্যাকটিস করবে। যদি অসুবিধা হয় আমাকে জানাবে। নেক্সট দেখো, ডি এর দাগের তো খুবই সহজ, 2টো প্রশ্ন আছে। একটা হচ্ছে মিলের সহ পরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো, আর একটা আছে মিলের ব্যতিরেকি পদ্ধতি ব্যাখ্যা করো। 2টো পদ্ধতি ভালো করে করে রাখবে। একটা পদ্ধতি ডাইরেক্ট তোমাকে বলে দেবে সহ পরিবর্তন পদ্ধতি আলোচনা করো, অথবা সহ পরিবর্তন পদ্ধতি যদি ডাইরেক্ট না বলে দেয় তাহলে তোমাকে বলে দেবে তার উদাহরণ দেবে যেটা থেকে তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে ব্যতিরেকি পদ্ধতি, সহ পরিবর্তন পদ্ধতি, একটা ডাইরেক্ট আসবে আর একটা উদাহরণ দেওয়া থাকবে, তোমাকে চিনে নিতে হবে, সেইখান থেকে সেটা করতে হবে। তাহলে 2টো পদ্ধতি খুব সুন্দর করে খুব ভালো করে করে রাখবে। এবার চলে যাবো ই এর দাগের, মানে 8 নাম্বার, 4টা 8 হয়ে গেল, 5 নাম্বার 8, 5 8 40। টিকা লেখো। কটা টিকা? মাত্র 4টে টিকা দিয়েছি। দেখো, 1 নাম্বার হচ্ছে অবৈধ সামান্যীকরণ দোষ, কাকতালীয় দোষ, অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ, একটি আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করা দোষ। এই 4টে টিকার মধ্যে আসবেই 2টো। তাহলে এই 4টে টিকা ভালো করে করে নাও। যাদের এই টিকাগুলো হয়ে গিয়েছে ভালোভাবে তারা কিন্তু দোষ বিচারের দিকে এগিয়ে যাবে। তাহলে আমি কয়েকটা দোষ বিচারেরও তোমাদের উদাহরণ দিয়ে দিয়েছি, যেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট সাজেশন আসতেই পারে। দেখো, কুকুরেরাও মানুষের মতো প্রাণী, সুতরাং কুকুরেরাও মানুষের মতো বিচার বুদ্ধিশীল সম্পন্ন জীব। নেক্সট, শীতের পরে বসন্ত আসে কাজেই শীত হলো বসন্তের কারণ, অথবা এটা আসতে পারে দিনের পরে রাত্রি আসে কাজেই দিন হলো রাত্রির কারণ। যখনই পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খায় সেই দিনই পরীক্ষা খারাপ হয়, সুতরাং ডিম অশুভ। নেক্সট, টেলিগ্রাম অশুভ কারণ টেলিগ্রাম দুঃসংবাদ নিয়ে আসে। নেক্সট, গাছের মতোই কারখানার জন্মবৃদ্ধি আছে, সুতরাং কারখানার প্রাণ আছে। নেক্সট, সূর্যগ্রহণের সময় সে খেয়েছে এবং অসুস্থ হয়ে পড়েছে, সুতরাং সূর্যগ্রহণ তার অসুস্থতার কারণ। নেক্সট, এ পর্যন্ত যত সাদা ফুল দেখেছি সেগুলো সব রাতে ফোটে, অতএব সব সাদা ফুল রাতে ফোটে। নেক্সট, একটি দেশের রাজধানী হলো জীবদেহের হৃৎপিণ্ডের মতো, সুতরাং জীবদেহের হৃৎপিণ্ডের আয়তন বৃদ্ধি যেমন ক্ষতিকারক, তেমনি রাজধানীর আয়তন বৃদ্ধি দেশের পক্ষে ক্ষতিকারক। নেক্সট, বদ্ধ পরিষ্কার জল ডেঙ্গির কারণ। নেক্সট, জোয়ারের পরে ভাটা আসে, সুতরাং জোয়ার হলো ভাটার কারণ। নেক্সট, কলকাতায় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণও বৃদ্ধি পাচ্ছে, সুতরাং জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ দূষণের কারণ। নেক্সট, বিষ পান করলে মৃত্যু ঘটে, সুতরাং বিষ পানি হলো মৃত্যুর কারণ। নেক্সট, কলকাতায় বৃষ্টি হলো আর মুম্বাইয়ে বন্যা হলো, সুতরাং কলকাতায় বৃষ্টি মুম্বাইয়ের বন্যা হওয়ার কারণ। নেক্সট, আকাশে ধূমকেতু আবির্ভাবের ঠিক পরেই রাজার মৃত্যু হলো, সুতরাং আকাশে ধূমকেতুর আবির্ভাবই রাজার মৃত্যুর কারণ। তাহলে এই কটা দিয়েছি তোমাদের উদাহরণ, খুব ভালোভাবে সুন্দরভাবে করো। যদি কোনো অসুবিধা থাকে আমাকে জানাবে। তাহলে তোমাদের যে বড় প্রশ্নের 40 নম্বরের সাজেশন কিন্তু আমি এখনই দিয়ে দিলাম তোমাদের। এবার তোমাদের শর্টের বাকি থাকছে এমসিকিউ আর এসিকিউ। এমসিকিউ আর এসিকিউ সাজেশন তোমাদেরকে আমি দেব, তার আগে আমি
তোমাদের কয়েকটা সেট নিয়ে আলোচনা করা শুরু করেছি, যে সেটগুলো তোমরা বাড়িতে উত্তরগুলো করার চেষ্টা করো। যে উত্তরটা অসুবিধা হবে সেই উত্তরটা আমাকে লিখে জানাও, যে এই উত্তরটা অসুবিধা আছে, সেইটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো বা বলে দেবো। আমি কয়েকটা সেট পরপর নিয়ে আলোচনা করবো, যেগুলো পড়লে পরে তোমাদের একদম পরীক্ষায় 100% কমন চলে আসবে। তাই তোমরা সবাই দেখো, বাড়িতে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা খুব ভালো করে দাও, সবাই ভালো থাকো। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।